নতুন একটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করছি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণের যে বিশেষ কয়েকটা টার্ম আছে, ব্যাকরণ শিখতে গেলে বা ব্যাকরণ পড়তে গেলে এই সংজ্ঞাগুলো সম্পর্কে সবার আগে আমাদের যদি স্বচ্ছ ধারণা থাকে তাহলে কিন্তু ব্যাকরণ শেখাটাও আমাদের ক্ষেত্রে খুব সহজ হয়। এবং এই সংজ্ঞাগুলো অনেক সময় কিন্তু আমাদের পরিপূর্ণ ধারণা থাকে না বা সঠিক কিন্তু সংজ্ঞা সম্পর্কে আমাদের আইডিয়া থাকে না, বা দু চারটা বাজার চলতি বই এই সংজ্ঞাগুলোকে এমনভাবে কিন্তু জটিল থেকে জটিলতর করা হয়েছে যে সংজ্ঞাগুলো সম্পর্কে শিক্ষার্থীদের একটা ধারণা বা একটা এইগুলোর সম্পর্কে যে কৌতূহল থাকা, সেই কৌতূহলটাও ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আজকে বিশেষ যে কয়েকটা টার্ম আছে বাংলা ব্যাকরণ, যেগুলো খুব কাজে লাগে যারা একাডেমিক পরীক্ষায় তোমরা কিন্তু দেবে আগামীতে, বিশেষ করে ক্লাস 8-এ যারা পড়ছো, 9-এ যারা আছো, মাধ্যমিক যারা 25 সালে দেবে, একাদশ শ্রেণীতে কিন্তু যারা উঠেছো, বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা কিন্তু 25 সালে দেবে, এবং যারা চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী কিন্তু রয়েছে, চাকরি পরীক্ষায় তোমরা বসতে চলেছো, সেটা প্রাইমারি টেট হতে পারে, ICDS হতে পারে, WBCS হতে পারে, বা পিএসসি আছে, বা আমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার আছে, SSC আছে, মাদ্রাসা, বাংলা বিষয়ে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছে সবার আজকের এই ভিডিওটা কাজে লাগবে। সুতরাং এই সংজ্ঞাগুলোর অথেন্টিক সংজ্ঞা কি হবে, কিভাবে সহজভাবে সংজ্ঞাগুলো কিন্তু দেওয়া যেতে পারে, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো। খুব ছোট্ট একটা ভিডিও হবে, কিন্তু অনেক কিছু তোমাদের কিন্তু জানার আছে বা অনেক কিছু তোমরা কিন্তু শিখতে পারবে। অতএব শুরু করছি আলোচনা। দেখো, প্রথম যেটা বাংলা ব্যাকরণ আমরা আলোচনা যেখান থেকে কিন্তু করি বা করা উচিত, জানতেই হয় আমাদের সবার আগে হচ্ছে ধ্বনি। এই ধ্বনি সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা কিন্তু আমাদের থাকতে হবে, তবে ব্যাকরণ শিক্ষাটা পরিপূর্ণ হয়। বা ব্যাকরণ শিখতে গেলে সবার আগে এর সম্পর্কে একটা যদি আমাদের সহজ ধারণা থাকে, তবে কিন্তু পরের যে আরেকটা টার্ম আছে, বর্ণ আছে, শব্দ আছে, পদ আছে, বাক্য আছে, একটার সঙ্গে একটা কিন্তু লিঙ্ক আছে। তাহলে একটা পরিপূর্ণভাবে যদি তুমি জানো বা অথেন্টিক সংজ্ঞা সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে, পরের সংজ্ঞাটাও সহজেই তুমি কিন্তু এখান থেকে নির্ণয় করতে পারবে, বা কিভাবে সংজ্ঞাটা হবে সেই ভাষাটা তুমি সহজে নির্বাচন করতে পারবে। তাহলে প্রথমে হচ্ছে ধ্বনি। আগে সিকোয়েন্সটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে সাজাই, তারপর সংজ্ঞাগুলো বলছি। সবার আগে হচ্ছে ধ্বনি, ধ্বনির পরে আসছে বর্ণ। এক ক্লাসেই তোমাদের এই কটা ধারণা একদম ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? সবার আগে হচ্ছে ধ্বনি, তারপরে হচ্ছে বর্ণ, বর্ণর পরে আসছে আমাদের শব্দ, বা ইংরেজিতে যাকে আমরা বলি ওয়ার্ড, শব্দ, ঠিক আছে? এরপর শব্দর পরে আসছে পদ, ঠিক আছে? শব্দর পরে আসছে পদ। এরপর পদের পর এতগুলো আমরা যদি সমস্ত কিছু স্টেজ পের হয়, তবে সুন্দর করে আমরা একটা বাক্য তৈরি করতে পারবো, ঠিক আছে? বা আমাদের ক্ষেত্রে বাক্য তৈরি করাটা সহজ হবে। এই জিনিসগুলো সম্পর্কে যদি আমাদের আইডিয়া পরিপূর্ণ থাকে বা কংক্রিট থাকে, তাহলে অটোমেটিক কিন্তু একটা সুন্দর বাক্য আমরা তৈরি করতে পারবো বা নির্মাণ করতে পারবো। সবার আগে শুরু করি ধ্বনি। দেখো, ধ্বনি এই শব্দটাকে ভাঙলে আগে উৎসটা বলি, কিভাবে এই শব্দটা তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। এর মূলে আছে ধন ধাতু, ঠিক আছে? ধ্বনি এর মূলে হচ্ছে ধন ধাতু, এটা ধাতু চিহ্ন, এটা নিয়ে বলার কিছু নেই, আমরা জানি। ব্যাকরণের চিহ্ন মোট 4টা আছে, তার মধ্যে এই চিহ্নটা হচ্ছে ধাতু চিহ্ন। ধাতু চিহ্ন, তার সঙ্গে হচ্ছে হর্ষই প্রত্যয়, ঠিক আছে? তাহলে ধ্বনি শব্দটা তৈরি হচ্ছে ধ্বনি হচ্ছে একটা প্রত্যয়জাত শব্দ। ধন ধাতু আর হর্ষই প্রত্যয় আছে। তো আমরা জানি ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয় বলে। তাহলে ধ্বনিটা হচ্ছে একটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, বা ধ্বনি হচ্ছে একটা কৃৎ প্রত্যয় জাত শব্দ, ঠিক আছে? ধ্বনির ইংরেজি পরিভাষা কি? হ্যাঁ, এটাও আমাদের জানা আছে। ধ্বনির ইংরেজি পরিভাষা হচ্ছে সাউন্ড। ধ্বনির ইংরেজি পরিভাষা হচ্ছে সাউন্ড। সাউন্ডকে বাংলায় কি বলে? বাংলায় বলে আওয়াজ। সাউন্ডকে বাংলায় বলে আওয়াজ।
ঠিক আছে। তাহলে আওয়াজ, তাহলে যে কোনো আওয়াজকে কি আমরা ধ্বনি বলবো? না, যে কোনো আওয়াজকে কিন্তু আমরা ধ্বনি বলবো না। আমাদের আওয়াজটা মানুষের কণ্ঠ থেকে কিন্তু বের হতে হবে, বা বাকযন্ত্র থেকে যে আওয়াজটা বের হবে সেই আওয়াজটাকেই কিন্তু আমরা ধ্বনি বলবো। এই যে গরুর গাড়ির ডাক, বা হচ্ছে তোমার পাখির ডাক, বা হচ্ছে বিভিন্ন রকম যন্ত্রের যে এক একটা আওয়াজ হয়, মোটর সাইকেল চলছে, বাস চলছে, ট্রেন চলছে, গাড়ি চলছে, ট্রাম চলছে, এদেরও কিন্তু একটা আওয়াজ আছে। এই আওয়াজটাকে আমরা কিন্তু ধ্বনি বলবো না, বা ধ্বনি হিসেবে গ্রাহ্য করব না। তাহলে ধ্বনি হতে গেলে সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে মানুষের কণ্ঠ থেকে যাতে সেই আওয়াজটা বের হয়, বা বাকযন্ত্র থেকে যাতে সেই আওয়াজটা নিঃসৃত হয়। ঠিক আছে, ধ্বনি হতে গেলে সবার আগে এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর 2 নাম্বার কি, ধ্বনি কিন্তু উচ্চারিত হবে স্বেচ্ছায়। কেউ জোর করে ধরো কাউকে টুটি চেপে ধরলো, মানে সে আওয়াজ করছে সেই ব্যক্তিটা, সেই আওয়াজকে কিন্তু ধ্বনি বলবো না। ধ্বনি উচ্চারিত হবে সাবলীলভাবে বা স্বেচ্ছায়। ধ্বনি কিন্তু কখনোই জোর করে উচ্চারিত হয় না। তাহলে ধ্বনি হতে গেলে দুটো জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে মানুষের বাকযন্ত্র দরকার, 2 নাম্বার হচ্ছে ধ্বনি স্বেচ্ছায় কিন্তু উচ্চারিত হবে। আর 3 নাম্বার যদি বলতে হয়, ধ্বনি হচ্ছে ভাব প্রকাশক। ঠিক আছে, তাহলে এই তিনটে মিলে যদি আমরা একটা সুন্দর সংজ্ঞা দাঁড় করাই, তাহলে ধ্বনির সংজ্ঞা হচ্ছে এটাই: মানুষের বাকযন্ত্র থেকে স্বেচ্ছায় ভাব প্রকাশক যে আওয়াজ বের হয় তাকেই ধ্বনি বলে। ঠিক আছে, এরপর আমরা পরের ধাপটা আসি, সেটা হচ্ছে বর্ণ। ঠিক আছে, বর্ণ শব্দটার উৎপত্তিটা একটু দেখি, বা কিভাবে এই শব্দটা তৈরি হচ্ছে। এর সঙ্গেও কিন্তু বর্ণ ধাতু রয়েছে, বর্ণ ধাতু আর অপ্রত্যয়। তাহলে একটু আগে আমরা কিন্তু ক্লিয়ার হলাম বা বুঝলাম যে ধ্বনি শব্দটা হচ্ছে একটা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ, এবং বর্ণটা হচ্ছে একটা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। বর্ণ হচ্ছে ধাতু, তার সঙ্গে অপ্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে হয়েছে শব্দটা বর্ণ। তাহলে বর্ণটা হচ্ছে একটা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। ঠিক আছে, বর্ণের ইংরেজি পরিভাষা কি? বর্ণের ইংরেজি পরিভাষা হচ্ছে, এটাও আমরা জানি, লেটার। বর্ণের ইংরেজি পরিভাষা হচ্ছে লেটার। ঠিক আছে, এরপর ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্রের আওয়াজ, যেটা বাকযন্ত্র থেকে যে আওয়াজটা বের হয়, সুন্দর একটা সংজ্ঞা দিলাম। ঠিক আছে, তাহলে ধ্বনি অ আ, যেগুলো আমরা কিন্তু আওয়াজ হচ্ছে বাকযন্ত্র থেকে শুনতে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ধ্বনি। এরপর যেটা আমরা লিখছি, মানে ধ্বনির লিখিত রূপকে কিন্তু বর্ণ বলা হয়। এটা যে কোনো তুমি মৌলিক বই ঘেঁটে দেখো, কিংবা বাজার চলতি যে কোনো বইয়ে কিন্তু এই সংজ্ঞাটা পাবে, এবং এটাই হচ্ছে কিন্তু বর্ণের অথেন্টিক সংজ্ঞা। ঠিক আছে, এই সংজ্ঞাটার উপর কোনো রকম কাটছাঁট কিন্তু আমরা করব না, সংজ্ঞাটা ঠিক আছে। তাহলে বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। মানে ধ্বনিকে কিন্তু কানে শোনা যায়, বর্ণকে চোখে দেখা যায়, এটা সবার আগে কিন্তু মনে রাখবো। ঠিক আছে, যখন আমরা অ আ হ্রস্বই দীর্ঘই বলছি, তখন সেটা হচ্ছে ধ্বনি। যখন আমরা লিখছি খাতাতে, যখন আমরা লিখছি অ আ, তখন এইগুলো হয়ে যাচ্ছে কিন্তু এক একটা বর্ণ। ঠিক আছে, বর্ণকে আমরা চোখে দেখতে পাচ্ছি, ধ্বনিকে আমরা চোখে দেখতে পাচ্ছি না। নেক্সট 3 নাম্বার পরের ধাপটা হচ্ছে শব্দ। দেখো, শব্দ কাকে বলে? শব্দের সংজ্ঞা দিতে গেলে আমরা এর কাছে কিন্তু ঋণী থাকতে হবে। ঠিক আছে, শব্দটা হচ্ছে কতকগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে শব্দ। আবারও বলি, শব্দ কাকে বলে? কতকগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি যদি অর্থ প্রকাশক হয় বা অর্থ প্রকাশ করে, তখন তাকে কিন্তু বলা হচ্ছে শব্দ। যেমন রাম, শ্যাম, যদু, মধু, একটা অর্থ থাকবে, শব্দের কিন্তু অর্থ থাকতেই হবে, মাস্ট। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা এক একটা শব্দ। রাম বললে আমরা রাম বলে একটা ছেলেকেই বুঝছি। ঠিক আছে, শ্যাম, শ্যাম বললেও কিন্তু আমরা একটা ছেলেকেই বুঝছি। ঠিক আছে, বা যখন বলছি আমাদের ধরো প্রিয়া, প্রিয়া যখন বলা হচ্ছে, তখন কিন্তু প্রিয়া বলে আমরা কোনো ছেলেকে বুঝছি না, মেয়েকে বুঝছি। তাহলে প্রত্যেকটার একটা কিন্তু অর্থ আছে, অর্থ প্রকাশক বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হচ্ছে শব্দ। ঠিক আছে, তাহলে আমরা 3টা জিনিস সম্পর্কে একটা অথেন্টিক আইডিয়া আমাদের তৈরি হলো। 1 নাম্বার ধ্বনি সম্পর্কে আমরা জানলাম, 2 নাম্বার বর্ণ সম্পর্কে আমরা জানলাম, 3 নাম্বার শব্দ সম্পর্কে আমরা জানলাম, 4 নাম্বার চলে আসি পদ। এই পদ জিনিসটা কি? ঠিক আছে, পদ জিনিসটা কি? তাহলে হচ্ছে
পদটা মনে রাখবে যে ধরি আমরা একটা বাক্য ধরো লিখছি যে সকালবেলা রাম প্রতিদিন হাঁটে। ঠিক আছে, সকালবেলা রাম প্রতিদিন হাঁটে, প্রতিদিন হাঁটে, হাঁটে। ঠিক আছে, তাহলে এইগুলো এই যে এখানে কিন্তু কটা ধরো এখানে কটা শব্দ আছে আগে বলি। এখানে 1 2 3 4 চারটা শব্দ আছে, কিন্তু অ্যাকচুয়ালি বাক্যে কি শব্দ থাকে? না, মনে রাখবে বাক্যে কিন্তু কোনো শব্দ থাকে না। বাক্যে যা কিছু থাকে সেটা 5টা 6টা 7টা যদি বড় বাক্য হয়, যটা সেখানে কিন্তু শব্দ ঢুকছে প্রত্যেকটাকে শব্দ কিন্তু বলা হয় না। বাক্যে যা থাকে বাক্য হচ্ছে পদ থাকে। ঠিক আছে, যদি এটা একটা বাক্য হয় সকালবেলা রাম প্রতিদিন হাঁটে, যদি কেন এটা একটা বাক্যই, বাক্য মনের ভাব প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে এই যে সকালবেলা এইটা কিন্তু একটা শব্দ নয়, এটা হচ্ছে একটা পদ। আবার রাম এটাও হচ্ছে একটা পদ, আবার প্রতিদিন এটাও হচ্ছে একটা পদ, আবার হাঁটে এটাও একটা হচ্ছে পদ। অবশ্যই কিন্তু এটা হচ্ছে ক্রিয়াপদ বা ইংরেজিতে ভার্ব। ঠিক আছে, তাহলে পদ কাকে বলে? এখান থেকে আমরা সংজ্ঞাটা বলি। বাক্যের অন্তর্গত এক একটি শব্দকে, বাক্যের অন্তর্গত এক একটি শব্দকে পদ বলা হচ্ছে। সকালবেলা একটা পদ, রাম হচ্ছে পদ, প্রতিদিন হচ্ছে পদ, হাঁটে হচ্ছে একটা পদ। ঠিক আছে, কি বললাম? যে বাক্যের অন্তর্গত এক একটি শব্দকে পদ বলা হয়। পদের আরেকটা কিন্তু অথেন্টিক সংজ্ঞা রয়েছে, এটাও বিভিন্ন রকম মৌলিক বই এবং বাজার চলতি বই এই সংজ্ঞাটাও তোমরা পাবে, এবং এটাও কিন্তু নির্ভুল একটা সংজ্ঞা। কি সংজ্ঞা? না, শব্দ প্লাস বিভক্তি যদি আমরা একটু সূত্রটা মনে রাখি তাহলে এইভাবেও কিন্তু পদের একটা সংজ্ঞা আমরা দিতে সক্ষম হব। শব্দ প্লাস হচ্ছে বিভক্তি সমান সমান হচ্ছে পদ, শব্দ সমান হচ্ছে বিভক্তি সমান সমান হচ্ছে পদ। ঠিক আছে, যদি বলি আমি সকাল হচ্ছে একটা শব্দ, সকাল হচ্ছে একটা শব্দ, তার সঙ্গে যোগ করলাম এটা হচ্ছে বিভক্তি। বিভক্তি মানে হচ্ছে কোনো শব্দের পরে যেটা এক্সট্রা বসে। বিভক্তির কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, যে শব্দের সঙ্গে বসবে তার একটা কিন্তু অর্থ সে প্রকাশ করে। ঠিক আছে, নিজস্ব কোনো কিন্তু বিভক্তির অর্থ নেই। শব্দের এক্সট্রা, মূল শব্দের সঙ্গে এক্সট্রা কিন্তু যেটা বসে সেটাই হচ্ছে বিভক্তি। তাহলে সকাল হচ্ছে একটা শব্দ, তার সঙ্গে বিভক্তি বসলো, তাহলে এরপরে পাচ্ছি বা কি দাঁড়াচ্ছে? সকালে। এই সকালেটা কিন্তু কোনো শব্দ নয়, সকালেরটা হয়ে যাচ্ছে একটা পদ। তাহলে বিভক্তিযুক্ত এভাবেও একটা সংজ্ঞা আমরা দিতে পারি, বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। তাহলে পদের সংজ্ঞা কিন্তু দুটো বললাম, একটা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে 1 নাম্বার, 2 নাম্বার কিন্তু বললাম বাক্যের অন্তর্গত এক একটি শব্দকে পদ বলে। ঠিক আছে, তাহলে পদ সম্পর্ক অথেন্টিক একটা সংজ্ঞা আজ থেকে আমাদের কিন্তু ধারণা কংক্রিট হলো। ঠিক আছে, এরপর আমরা আসি বাক্য। ঠিক আছে, বাক্য, তাহলে একটা বাক্য অলরেডি আমি লিখে রেখেছি যেটা কিন্তু বললাম। তো বাক্যে কি থাকে? বাক্যে পদ থাকে। তাহলে এখানে কতগুলি পদ আছে দেখো, এখানে কটা পদ আছে? এখানে একটা পদ, দুটো পদ, তিনটা পদ, চারটা পদ। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি কতকগুলি পদ সুসজ্জিত অবস্থায় বসে, সুসজ্জিত মানে কি পরপর আছে দেখো। ঠিক আছে, খুব সুন্দরভাবে আছে। যদি এটা পরপর না থাকতো তাহলে কীরকম হতো একটু আগে দেখি। ঠিক আছে, যদি আমি বলি যে হাঁটে, হাঁটে প্রতিদিন, হাঁটে প্রতিদিন সকালবেলা, সকালবেলা বেলা রাম। ঠিক আছে, দেখো এখানেও কিন্তু একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এখানেও কিছু একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে, কিন্তু মনের ভাব প্রকাশ করতে এই বাক্যটায় যেন একটু জড়তা আছে, বাধা আছে। এই বাক্যটা যখন আমরা বলছি যে সকালবেলা রাম প্রতিদিন হাঁটে, পরিষ্কার বাক্যটা আছে, মনের ভাব কি বলতে চাইছে আমরা পরিষ্কারভাবে কিন্তু মানে বুঝতে পারছি। মানে বক্তা যেটা বলছে আমরা যারা শ্রোতা আছি নির্ভুলভাবে কিন্তু বুঝতে পারছি যে রাম বলে কোনো একটা ছেলে সকালবেলা প্রত্যেক দিন সে হাঁটে। কিন্তু এখানেও এই দেখো এখানে যা যা
পদগুলো আছে 1 2 3 4, এখানেও 4টা পদ আছে, কিন্তু পদগুলো একটু এলোমেলোভাবে কিন্তু আছে, মানে সুসজ্জিত অবস্থায় নেই বা সাজানো নেই। সাজানো নেই বলে এই বাক্যটাকে কিন্তু মনে হচ্ছে একটু খাপছাড়া বাক্য লাগছে, এই বাক্যটাকে একটু দুর্বল বাক্য লাগছে, বা মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে কোথাও না কোথাও একটা জড়তা কিন্তু এই বাক্যটার মধ্যে রয়েছে। তাই বাক্যের সংজ্ঞা আমরা কিভাবে কিন্তু বলবো না, কতকগুলি পদ, কতকগুলি পদ, ঠিক আছে, একাধিক পদ, কতকগুলি মানেই হচ্ছে একের অধিক। তাহলে কতকগুলি পদ সুসজ্জিত অবস্থায় বসে মনের একটি ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। আবারও বলছি, কতকগুলি পদ সুসজ্জিত অবস্থায় বসে মনের একটি ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। ঠিক আছে, তাহলে ব্যাকরণে শিখতে গেলে বা জানতে গেলে, যারা অলরেডি আমরা শিখে বসেও আছি, এই বিষয়গুলো তো আমরা জানি কম বেশি, শিখেও তো বসে আছি, কিন্তু অথেন্টিক বিষয়টা আমরা কিন্তু জানি না, বা 2-4টা বইয়ে কিন্তু একটু এলোমেলো ধারণা রয়েছে যে অথেন্টিক ধারণাটা কি, এই সম্পর্কে নির্ভুল কোনো তথ্য পাই না। 2-4টা বই, সব বই যে তথ্য নেই এমনটা কিন্তু বলছি না, 2-4টা বই এরকম কিন্তু একটু খাপছাড়া তথ্য কিন্তু রয়েছে। সুতরাং এই কয়েকটা বিষয় যদি আমাদের জানতে হয়, যে সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের দিলাম বা বললাম, সেই সংজ্ঞাগুলো কিন্তু তোমরা মনে রাখো, তাহলে অনেকটা কিন্তু কাজে লাগবে। ব্যাকরণের উপর আগামীতে আরও নতুন নতুন কিন্তু ভিডিও আসছে, যারা চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী রয়েছে তাদেরও যেমন কাজে লাগবে, যারা একাডেমিক পরীক্ষা কিন্তু দিতে চলেছ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশেষ করে, তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। আমরা জানি উচ্চ মাধ্যমিকে ভাষা বা ব্যাকরণের উপর 5টা টপিক রয়েছে, তোমরা অলরেডি অনেকের পড়া হয়ে গেছে, অনেকের এখনও 2-4টা পড়া হয়তো বাকি আছে। ভাষাবিজ্ঞান তার শাখা পোশাখা 1 নাম্বার, 2 নাম্বার ধ্বনিতত্ত্ব আছে, রূপতত্ত্ব আছে, বাক্যতত্ত্ব আছে, শব্দার্থ তত্ত্ব আছে। 25 সালে 3টে টপিক থেকে লং কোয়েশ্চেন বা 5 মার্কসের কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল রয়েছে। 1 নাম্বার টপিক হচ্ছে ভাষাবিজ্ঞান ও তার শাখা পোশাখা, 2 নাম্বার টপিক হচ্ছে ধ্বনিতত্ত্ব এবং 3 নাম্বার টপিক হচ্ছে বাক্যতত্ত্ব। এই 3টে টপিক থেকে যদি আমরা 6খানা কোয়েশ্চেন খুব ভালোভাবে চর্চা করি, অনুশীলন করি, বারবার লিখে লিখে বিষয়টাকে আত্মস্থ করি, আগে বুঝি তারপরে কিন্তু মুখস্থ যদি করি, অটোমেটিক একটা কোয়েশ্চেন আমরা ফাইনাল পরীক্ষা বা মূল পরীক্ষায় কমন পেতে চলেছি। কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা করবে, কিভাবে উত্তর লিখবে, উত্তর লেখার ইউনিক টেকনিক কিভাবে হবে, কোন শব্দগুলো ব্যবহার করবে, কোনগুলো বর্জন করবে, আগামীতে সমস্ত কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হতে চলেছি। আজকের ভিডিওটা আমার এই অবধি থাকলো, আগামীতে খুব শীঘ্রই নতুন কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রইল ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ প্রত্যেককে।